হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোবা পর্ব 10-11, লেখিকা ফারু ইসলাম ফারহানা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। রাত 7টায় আমি আমার রুমে রিজভী ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম। হঠাৎ দরজা নক করার আওয়াজ হলো। রিজভী ভাইয়াকে বলে আমি ফোন রেখে দরজা খুললাম। আর মা হুড়মুড় করে রুমে ঢুকে বলল, তোবা, ধর এই শাড়িটা পরে নেই। আমি অবাক হয়ে মাকে বললাম, আমি কেন শাড়ি পরবো? সেজেগুজে বসে আছি আমি, কান্না যেন গলায় আমার দলা পেকে আছে। ঠোঁট কামড়ে পাথর হয়ে বসেছিলাম আমি। বাবার সাথে একবার কথা বললে হতো। বাবা তো রিজভী ভাইয়াকে খুব পছন্দ করে, শুনলে কখনো না করবে না। কেমনে বলতাম কথা? মুচকি মুচকি হাসছে আপু, আর অন্তু ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার সামনে বাবা মা আর মেহবুব ভাইয়া, পুরা পরিবার বসে আছে। আজ তারা আমাকে আংটি পরিয়ে যাবে। কিছু বলতে পারছি না। আমি চিৎকার দিয়ে রিজভী ভাইয়াকে ডাকতে ইচ্ছে করছে। কই আছে সেই তার তোবাকে যে তার থেকে কেড়ে নিচ্ছে? আংটি পরানো শেষ। আপু আমার কানের কাছে এসে বলল, কিরে, কেমন লাগলো সারপ্রাইজ তোবা? আমি চুপ করে পাথর হয়ে বসেছিলাম। ঘৃণা লাগছে নিজের মা আর বোনের উপরে। সব জেনেও এরা আমার জীবন শেষ করে দিচ্ছে। আমি সোজা এক দৌড়ে রুমে চলে এসে ফোন খুঁজে রিজভী ভাইয়াকে ফোন দিলাম। একবার রিং হওয়ার পরে উনি ফোন ধরে বলল, কি গো, থাকতে পারছো না আমাকে ছেড়ে? বললে না রাত 12টার পর ফোন দিবে। আমি ফুপিয়ে কেঁদে উঠে বললাম, রিজভি। আমার কান্নামাখা কথা শুনে রিজভি ভাইয়া বারবার কারণ জিজ্ঞেস করা শুরু করলো। কান্না যেন আমার কথা বন্ধ হয়ে আসছিল। কোনো রকম বললাম, সব শেষ রিজভি, সব শেষ হয়ে গেল। উনি আমাকে বারবার জিজ্ঞেস করছিল, রূপা আপু কিছু করেছে নাকি, আমি কেন এমন করছি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কই আছেন? উনি বলল, তোমার নাকি ফুচকা খাওয়ার মন করছিল, তাই বাইরে আসলাম নিতে। আমি আবার কেঁদে দিলাম। উনি আমাকে বলল, তোবা, একদম কান্না করবে না, বলো আমাকে সব বলো প্লিজ। আমি আস্তে আস্তে সব খুলে ওনাকে বললাম। তখন আপনার সাথে কথা বলার পরে মা এসে বলল আমাকে শাড়ি পরতে। আমি অবাক হয়ে বললাম, কেন? উনি তখন বলল, আজ নাকি মেহবুব ভাইয়ার পরিবার আমাকে আংটি পরাবে। আমি বললাম, আমি কোনো শাড়ি পরবো না। তোমরা চিৎকার চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। মা বলল, কেন পরবি না? আমার জানা আছে সব, বলছে রুবা। রিজভির গায়ে পড়া অনেক হয়েছে, আর না, এবার তোর বিয়ের পালা। তাও মেহবুবের সাথে, যা, ভালো ভালো রেডি হয়ে যা। আমি না করলে উনি আমাকে থাপ্পড় দিয়ে বলল, আমার কসম, তুই যদি এখন রেডি না হস আমার মরা মুখ দেখবি। কোনো কথা বলবি না রিজভির সাথে। তোর ভাইও, তোর সাথে ওর কোনো কিছু হবে না, যা রেডি হয়। আমি কিছু করতে পারলাম না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মার কসম শুনে। আমি মুখে হাত দিয়ে কান্না করছিলাম। রিজভি ভাইয়া একদম চুপ করেছিল। এক একটু পর বলল, আমি এখনই তোমাদের বাসায় বাবাকে নিয়ে। রিজভি ভাইয়ার কথা শেষ না হতে আমার ফোন কান থেকে পড়ে গেল, কারণ হঠাৎ মেহবুব ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরে আমার শাড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিল। আমি এক লাফে সরে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম ওনার গালে। উনি দৌড়ে এসে আমার চুলে মুঠো ধরে বলল, আমি গায়ে হাত দিলে থাপ্পড় দিতে মন চায়, আর রিজভি ধরলে চুমু খাইতে ইচ্ছা করে। আমি ওনাকে ধাক্কা মেরে বললাম, খবরদার আমার রিজভি ভাইয়ের নাম মুখে নেবেন না। উনি জানে আমি ওনাকে ভালোবাসি, তাই উনি আমাকে চুমু খাওয়ার অধিকার আছে, কিন্তু আপনি না। আপনি আমার মা আর বোনের সাথে মিলে আমাকে জোর করে বিয়ে করছেন। উনি একটা কুৎসিত হাসি দিয়ে আমাকে বলল, তোর উপরে এখন শুধু আমার অধিকার, বুঝলি? এই কথা বলে উনি জোর করে আমার গলায় তার মুখ গুজে দিল।
আমি অনেকবার ধাক্কা মারার চেষ্টা করলাম, কিন্তু এক ছিল সরাতে পারলাম না। আমি যখনই চিৎকার দিতে যাব, কে মেহবুব ভাইয়া টেনে এলোপাতাড়ি লাথি থাপ্পড় মারা শুরু করলো। আমি তাকিয়ে দেখি সেই আর কেউ না, আমার রিজভী ভাইয়া। চোখের পানিতে আমি বারবার হেঁচকি তুলছিলাম। আপু, অন্তু ভাইয়া, বাবা মা, মেহবুব ভাইয়ার পরিবার, চাচা সবাই রুমে দ্রুত পায়ে চলে আসলো রিজভী ভাইয়ার পিছনে। অন্তু ভাইয়া আর চাচা বাবা মেহবুব ভাইয়া থেকে টেনে হিঁচড়ে রিজভী ভাইয়াকে ছুটালো। মেহবুব ভাইয়া নিচে পড়ে কাটা গরুর মতো গঙ্গাতে লাগলো। রিজভী ভাইয়া চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। উনি কাঁপতে কাঁপতে বলল, এই হারামির এত বড় সাহস, আমার তোবার দিকে নোংরা নজর দেশ। একে তো আমি। আবারও দৌড়ে মারতে গেল রিজভী। রিজভী ভাইয়া মেহবুব ভাইয়াকে চট করে বাবা রিজভী ভাইয়ার হাত ধরে সবাইকে অবাক করে দিয়ে থাপ্পড় মেরে বসলো। বাবা বলল, ওর সাথে তোবার বিয়ে হবে। ও ওর বউর দিকে যে কোনো ভাবে নজর দিতে পারে। তুমি মারার কে? রিজভী ভাইয়া বলল, আমি কে? আপনি জানতে চান আমি কে? আমি তোবাকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব। বাবা সাথে সাথে আরো একটা চড় মারলো। রিজভী ভাইয়াকে আরো একটা দিতে গেলে আমি দৌড়ে বাবার হাত ধরে ফেললাম। বাবা আমার দিকে রক্তচক্ষু চোখে তাকিয়ে বলল, দূরে গিয়ে দাঁড়া তোবা, যা। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা, ওনাকে মেরো না, আমি ওনাকে ভালোবাসি, বিয়ে করতে চাই তাকে। বাবা ধমক ধরে দাঁড়িয়ে ধম ধরে দাঁড়িয়ে গেলেন। মা ছুটে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বলল, চুপ বেশরম মেয়ে, চুপ। আমি গালে হাত দিয়ে বললাম, আমি তোমাকে তখনও বলছি মা, আমি রিজভী ভাইয়াকে ছাড়া কেউকে বিয়ে করব না। চাচা এতক্ষণ চুপ করেছিল, এইবার বলল, ভাইজান, ওরা যখন একজনকে আরেকজনকে পছন্দ করে, ওদের বিয়েটা দেয়া ভালো। আফজাল, চাচা কথা শেষ করার আগে বাবা গর্জে উঠল, তোর লজ্জা করছে না এটা বলতে, তোর বউয়ের অবৈধ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কথা বলতে? পুরা ঘরে যেন বজ্রপাত পড়লে এতে চমকাতে না যতটা বাবার কথায় আমরা সবাই হলাম। শুধু মা নির্লিপ্ত চোখে দাঁড়িয়েছিল। আমি অবাক চোখে রিজভী ভাইয়ের দিকে তাকালাম। উনি বাবার মুখের দিকে এখনো চমকে তাকিয়ে আছে। ভাইজান, আপনি উল্টো বুঝছেন, রিজভী আমাদের। চুপ কর তুই। বাচ্চাদের সামনে আমার মুখ খোলাইস না। যা, তোর বউয়ের অবৈধ ছেলে নিয়ে আমার সামনে থেকে যা। বড় বাবা, মুখ সামলে কথা বলো, চিৎকার দিয়ে উঠল রিজভী ভাইয়া। আমার মাকে নিয়ে, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার আগে চিন্তা ভাবনা করে নেন। শোনো ছেলে, তোর বাবার কখনো কোনো ছেলে মেয়ে হবে না, এটা আমরা তোর বাবার বিয়ের আগে জেনে গিয়েছিলাম। তোর মা সব কিছু জেনে শুনে তোর বাবাকে বিয়ে করেছে। আমরা তো ভেবেছিলাম তোর মা দেবী রূপে আমার ভাইয়ের জীবন সুন্দর করতে এসেছে। কিন্তু তার রূপ তো কয়েকদিন পর দেখা গেছে, যখন শুনলো তোর মা পেটে পাপ ধরেছে। তোর মার পাপ তোর বাবা কেন রাখলো সেইটাই আমি বুঝতে পারি না। ছি ছি ছি, আমাদের পুরো বংশের নাক কেটে দিছে। মা বলে উঠল, এই জন্য তো তোর বাবা তোর মাকে ছেড়েছে। বিশ্বাস না হলে তোর বাবাকে জিজ্ঞেস কর। ঋতু ভাইয়া তার বাবাকে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, বড় বাবা যা বলছে তা কি সত্যি? চাচাজান বলল, রিজভী বাবা, আমার সব কথা শোন আগে তুই। রিজভী ভাইয়া কঠিন কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, বড় বাবা যা বলছে তা কি সত্যি? তুমি মাকে এই জন্য ছেড়েছ? চাচাজান হ্যাঁ বাদক মাথা নাড়ল। রিজভী ভাইয়া তার হাত মুঠো করে রাগ কমানোর চেষ্টা করলো। আমার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে রিজভী ভাইয়াকে জড়িয়ে ধরতে। আমি জানি সে এখন ভীষণ কষ্ট পাচ্ছে। এইবার তুই বল রিজভী, তোর মতো অবৈধ ছেলের হাতে আমি কিভাবে আমার মেয়েকে দিই? এটা কখনো সম্ভব না। রিজভী ভাইয়া এক নজর আমার দিকে তাকালো। তার দৃষ্টি ছিল অনুভূতিহীন। আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়েছিলাম।
বাবা শেষের কথার মানে কি ছিল? রিজভী ভাইয়া হঠাৎ ডাকলো, তুবা। আমি তার দিকে ফিরে তাকালাম। উনি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, ভালো মতো সংসার করো বাবা, চলো। এই কথা বলে উনি গটগট করে হেঁটে চলে গেল। আমার যেন নিজের কোনো কানকে বিশ্বাস করতে পারছি না। কি বলে গেল রিজভী ভাইয়া? আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। উনি যখন আমার চোখের আড়াল হয়ে গেল, আমি পাগলের মতো ছুটে ওনার পিছনে গেলাম। আমি গিয়ে দেখি রিজভী ভাইয়া নিজের বাসায় ঢোকার দরজা আটকিয়ে দিয়েছে। আমি সারা রাত তার দরজা ধাক্কালাম, চিৎকার করে কান্না করলাম, কিন্তু রিজভী ভাইয়া দরজা খুলল না। বাবা আসলো, মা আসলো, মেহবুব ভাইয়ের পরিবার আসলো, কেউ আমাকে এখন থেকে ওঠাতে পারেনি। আমি ঠায় রিজভী ভাইয়ের দরজার পাশে বসেছিলাম। যেতে দেব না। আমি ওনাকে গেলে আমি নিয়ে যেতে হবে। আপু এসে ওনাকে অনেক অপমান করে গেল। সেই অনেক খুশি রিজভী ভাইয়া আমার হবে না। দরজা ধাক্কাতে ধাক্কাতে শেষ রাতের দিকে কখন আমার চোখ লেগে গেল বুঝতে পারিনি। হঠাৎ আমি ধড়ফড় করে উঠে তাকিয়ে দেখি রিজভী ভাইয়াদের বাসার দরজা খোলা। আমি দৌড়ে ভিতরে ঢুকে দেখি কেউ নেই। চলে গেল রিজভী ভাইয়া আমাকে একা ফেলে। কিভাবে পারলো মানুষটা এত নিষ্ঠুর হতে? একবার জানতে চাইলো না আমি কে চাই। আমি আস্তে আস্তে নিজের বাসায় ঢুকলাম। পুরো বাসা সাজানো হচ্ছে। আমি অবাক হয়ে চারদিকে তাকাচ্ছি। কি হচ্ছেটা কি বাসায়? কিরে, তোর রিজভী নামক নাটক শেষ হলো? মা হঠাৎ জিজ্ঞেস করে উঠলো। আমি দৌড়ে গিয়ে মার পায়ে পড়ে বললাম, মা, রিজভী ভাইয়া চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেল। কেমনে পারলো এমন করতে উনি? ওনাকে বলো না মা, আমাকে এসে নিয়ে যেতে। উনি পারবে না আমাকে ছেড়ে থাকতে, মানুষটা শেষ হয়ে যাবে। আমি চিৎকার করে হাত পা ছুড়ে কান্না করছি। মা আমার চুলের মুঠো ধরে বলল, নাটক অনেক হয়েছে, তোর লাজ শরম কিছু নেই না? দুনিয়ায় আর ছেলে পাসনি, ওই অবৈধ ছেলের সাথে প্রেম করার শখ জাগলো? আপু এসে ভেংচি কেটে বলল, নকশা তো ভালোই, সকাল সকাল ঘুম নষ্ট করে দিলি। এই মা, ওকে বলো রেডি হতে, 2টার পর মেহবুবরা আসবে বিয়ে পড়াতে। আমি যেন আকাশ থেকে পড়লাম। আজ বিয়ে আমার, তাও ওই চরিত্র খারাপ ছেলেটার সাথে। আমি মাকে বললাম, আমি ওই চরিত্র খারাপ ছেলেকে কখনো বিয়ে করবো না। মা আমাকে এলোপাতাড়ি থাপ্পড় মারা শুরু করলো। চরিত্র খারাপ? আর তুই যে অবৈধ ছেলের সাথে প্রেম করছিস সেইটা কি? যা রেডি হতে যা। এই রুবা, যা একে রেডি কর। আপু আমাকে টানতে টানতে রুমে নিয়ে নিয়ে গেল। আমার ঠোঁট কেটে রক্ত পড়ছে। শোন, চুপচাপ রেডি হয়ে যা, শুধু 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 বাবার মার খেয়ে মরবি। আপুকে হঠাৎ মা ডাকলে সেই রুম থেকে চলে গেল। আমার ফোনে হঠাৎ রিং হওয়া শুরু করলো। আমি তড়িৎ গড়িৎ করে ফোন ধরে বললাম, রিজভী ভাইয়া আপনি কই? ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি আমাকে নিয়ে যান। আমি রিজভী না রে মা, আমি তোর চাচা যান। আমি বললাম, চাচা যান, রিজভী ভাইয়া কই? ওনাকে বলো আমাকে নিয়ে যেতে। চাচা যান বলল, আমি জানি তোর আজ বিয়ে, কিন্তু আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আবারও ঢাকা থেকে চলে আসলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমরা ঢাকা চলে গেছো? চাচাজান বলল, হ্যাঁ রে মা, রিজভী আমাকে জোর করে নিয়ে আসছে, কিন্তু আমি আবার গাড়ি চলে আসলাম তোকে নিতে। আমি তোর জন্য বাসার পিছনে দাঁড়িয়ে আছি, গাড়ি নিয়ে তাড়াতাড়ি আয়। আমি বললাম, এই তো আমি আসছি। আমি ফোন রাখার সাথে সাথে আপু চলে আসলো। কিরে, হা করে তাকায় আছিস কেন? এত মার খেয়ে শিক্ষা হয়নি? যা রেডি হয়ে নে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমি নিজে নিজে রেডি হতে পারবো, তুমি যাও। আপু চোখ ছোট ছোট করে বলল, সত্যি তো রেডি হবি তো নাকি পালাবি? এটা বলে আপু একটু হাসিতে ফেটে পড়ল। তারপর হাসি থামিয়ে বলল, আমি কিসের পাগল ছাগল কথা বলছি? কার সাথে পালাবি? তোর রিজভী ভাইয়া তো থেকে পেলে ফেলে ফুর, যা যা রেডি হয়ে নে। এটা বলে আপু চলে গেল। আমি দরজা আটকিয়ে পিছনের বারান্দায় দরজা খুলে বের হয়ে গেলাম। চাচাজান আমার দিকে তাকিয়ে ভড়কে গিয়ে বলল, ও আল্লাহ, তোকে এইভাবে জানোয়ারের মতো কিরে মারলো? আমি অসহায় মুখে তার দিকে তাকালাম। উনি যা বোঝার বুঝে গেল। চাচাজান চুপ করে থেকে বলল, তাড়াতাড়ি আসলি ভালোই হলো, চল চল গাড়িতে বস। চাচাজান তাড়াতাড়ি করে গাড়ি ছেড়ে দিল। রওনা হলাম আমি আমার রিজভী ভাইয়ার কাছে। আজ যাব খুশিতে যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার।
আসছি, আমি রিজভী ভাইয়া, আমি আসছি। 6 ঘন্টা পরে আমি আর চাচাজান আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমরা একটা দোতলা বাসায় উঠলাম। দরজা খুলে দিয়ে চাচাজান বলল, তুই ভিতরে যা মা, ভিতরের রুমে রিজভী আছে, তোদের এখন একা ছেড়ে দেওয়া উচিত। আমি কাজে নিয়ে আসি, তার মধ্যে তুই রিজভীকে ঠিক করে নে। আমি লাজুক হেসে বললাম, ঠিক আছে চাচাজান। চাচাজান তড়িঘড়ি করে বের হয়ে গেলেন। আমি দরজা আটকিয়ে আস্তে আস্তে রিজভী ভাইয়ের রুমের দিকে পা বাড়ালাম। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।